মুখের উপরে সত্যি বলতে শুরু করুন, দেখবেন ধীরে ধীরে লোকজন দূরে সরে যাবে। আর যারা থেকে যাবে তাদের নিয়ে জীবন শুরু করুন, দেখবেন অনেক সুখে আছেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, সাফল্যের প্রথম ধাপ হলো ব্যর্থতা। প্রশংসা তুমি যত খুশি করো, কিন্তু অপমান একটু ভেবেচিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদসহ ফেরত দেয়। সত্যি বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নেবেন যে এতদিন কিছু আবর্জনা আগলে রেখেছিলেন। আমাদের চারপাশে এরকম অনেকেই আছে যে আপনার ভালো চায়, আমার ভালো চায়, কিন্তু যখন আপনি ভালো থাকবেন তখন দেখবেন যারা ভালো চায় তারাই জ্বলবে, তবে সবাই না। মানুষকে খুশি করতে গিয়ে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, কিন্তু দিন শেষে বদনাম আমারই। যখন আপনি দেখবেন আপনার বন্ধু আপনার শত্রুর সাথে চলাফেরা করছে, তখন আপনি বুঝে নেবেন যে দুজনেই আপনার শত্রু, কেউ গোপনে আর কেউ প্রকাশ্যে। খারাপ মানুষের সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়। কারণ কয়লা গরম হলে যেমন হাত পুড়িয়ে দেয়, ঠিক তেমন যখন ঠান্ডা হয়ে যায় তখন হাতে কালি লাগিয়ে দেয়। কারো জন্য নিজেকে এক বিন্দুমাত্র পরিবর্তন করা উচিত নয়। নিজেকে নিজের মতো করে সাজান, দেখবেন অন্তত কেউ ভালো না বাসলেও ঘৃণা করার সাহসটুকুও পাবে না। আমাদের জীবনটা না খুবই ছোট, তাই মানুষকে ক্ষমা করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন, সাহায্য করুন এবং মন খুলে হাসুন, দেখবেন সুখী থাকবেন। যাচ্ছি ঠান্ডার মধ্যে কি জাল লাগো বন্ধুরা, এত কিছু করার পরেও শান্তি নেই বাবা গো। এত কিছু করার পরেও শান্তি নেই বাবা গো, কি ঠান্ডা। পৃথিবীতে সত্যি কেউ কারো নয়। স্বার্থের জন্য কিছু কিছু সময় কিছু মানুষ আপন হয়ে যায়, আবার স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়, কেউ কাউকে চেনে না। বিজ্ঞান বলে হাসলে নাকি হার্ট ভালো থাকে, আর বাঙালিরা কাউকে বেশি হাসতে দেখলে বলে তোর কপালে দুঃখ আছেই। বলুন তো এবার কি করব, হাসবো নাকি হাসবো না? স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ লাভ ক্ষতির উপলব্ধি করতে পারে না। তারা জানে তাদের সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটা। আর ভালো লাগছে না, বাসে গা গোলাচ্ছে। আর ফ্লাই গার্ডেনে তো ক্লোজ হয়ে গেল, আর কিছু দেখা হলো না। বসে রয়েছি, এই যে বাটারফ্লাইয়ের ঝোপঝাড় দেখে যাচ্ছি। 4টে ক্লোজ হয়ে যায়, তো এটা জানতাম না। এখন চলে এসেছি দার্জিলিং এর ঘুম স্টেশনে। টয় ট্রেনে ভর্তি চারপাশে। এ ব্লগ বানাচ্ছে, এই তো এখানে ধর বলে কি না। হ্যালো গাইস, আমরা চলে এসেছি দার্জিলিং এ ঘুম স্টেশন। টয় ট্রেন, তাই তো? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম দেবদীপ পাল। এই তোরটা বল, তোমার নাম কি? তোমরা কোথা থেকে এসেছো? বারাসাত। আমি ভিডিওটা ধরাতেই তোমরা বুঝে গেছো আমি ব্লগ বানাচ্ছি। ব্লগ নয়, এটা রিলস বানাচ্ছি, ঠিক আছে? ব্যারাকপুর থেকে এসেছো? আমি বারাসাত, ও ব্যারাকপুর। কোন ক্লাসে পড়ো তোমরা? ক্লাস 6। কি ভাই বলছিস? আরে গুবলু 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 গুবলু। ভালো লাগলো, টাটা। 6 পাস করেছো? আচ্ছা চলো, দাদা ভাইদের টাটা করো। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন
দিন শেষে আপনি তত বেশি ভালো থাকবেন। নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে মাত্র 2-1 লাইনের গল্প। আমার বান্ধবীরা ফোন করে আমাকে যা বলে, কিরে দরকারে ফোন করলাম ধরলি না কেন? আর আমি যা বলি, জানি তো দরকারে করেছিস, তাই ধরি না। সময় না মাকে জিজ্ঞেস করতাম, মা তোমার হাতের আঙ্গুলগুলোতে আংটি নেই কেন? মা তোমার নেইলগুলোতে নেল পলিশ পরা নেই কেন? মা তোমার হাতের চামড়াগুলো না একটু কুচকে কুচকে গেছে, খসখসে মতো হয়ে গেছে, কেন এরকম হয়েছে মা? তো মা একটু হেসে বলতো, এখন আর সময় পাই না রে, কাজের চাপে হাতগুলো এখন এরকম হয়ে গেছে। আর আমাকে যখন মা কোনো কাজের কথা বলতো, আমি বলতাম, না আমার নেলগুলো ভেঙে যাবে, না আমার নেল পলিশগুলো উঠে যাবে। আর ওই যে মাকে বলতাম, মা তোমার পুড়ে গেছে, কেটে গেছে, তোমার জ্বালা করছে না? মা বলতো, না রে এখন আর অত জ্বালা ঢালা করে না, হাতের চামড়া মোটা হয়ে গেছে। ঠিক তেমনই এই যে কত ছ্যাঁকা পোড়া এখন যে আমাদের কত কিছুই লেগে যায়, কিন্তু কাউকে দেখাতে পারি না, কারণ আগে সব কিছু বাবাকে দেখাতাম। এখন যে বাবা থাকে অনেক দূরে, আমিও থাকি অনেক দূরে, তাই কাকে আর দেখাবো? তাই এখন মা হয়েছি বলে বুঝতে পারছি কাজের এত চাপ, সংসারের সমস্ত রকম কাজ করে নিজের জন্য আর কিছুই ভাবা হয় না। তো অবশেষে আজকে সকালে বসে বসে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন মাকে বলতাম, মা তোমার হাতটা এরকম হয়েছে কেন? এই যে সময়ের সাথে সাথে তার উত্তরটা এখন আমি পেয়েই গেলাম, যে কী কারণে মায়ের হাতগুলো, এত সুন্দর হাতগুলো এরকম হয়ে গেছিলো। সেই আমারও তাই মনে পড়ছে, কত সুন্দর হাতগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতাম। এখন নিজের জন্য একটুও টাইম হয় না, কারণ মা হয়েছি। প্রত্যেকটা কাজ করেও এখন অনেক সময় সেই একটুখানি মনও কারো পাওয়া যায় না। তো এটাই হয় মেয়েদের। তবে হ্যাঁ, আমরা নারী, আমরা সবই পারি। একটা সময় আবার একটু নিজের জন্য চর্চা করলে সব আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এখন হাতগুলো মায়ের মতনই হয়ে গেছে। মিস ইউ মা। বাঙালির না দুটো রোগ আছে, কি জানেন? 1 নাম্বার হলো যারা ব্যর্থ হয় তাদের নিয়ে মজা করে, আর 2 নাম্বার হলো যারা সফল হয় তাদেরকে হিংসা করে। এই দুটো রোগ ছাড়া আর কিছু নেই, আর এই রোগের কোনো ট্রিটমেন্টও নেই, কোনো ডক্টরও নেই। এখানেই যাও না কেন, তোমার কিন্তু কোনো আদর নেই। আদর আছে তোমার কাজের আর তোমার টাকার। তোমার যদি টাকা থাকে তোমাকে সবাই ভালোবাসবে, সবাই সম্মান করবে। আর যদি তুমি কাজ করে দিতে পারো তাহলে কিন্তু সবাই তোমাকে মাথায় করে নিয়ে নাচবে। আর যদি তুমি কাজ করতে না পারো, বসে বসে খাও, তাহলে কিন্তু তোমাকে কেউ ভালোবাসবে না। সেটা নিজের লোকও হতে পারে, আত্মীয় স্বজনও হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে। দেখবে এটাই হয়, তুমি যেখানেই যাবে তোমার কাজের আদর আর তোমার টাকার আদর। তোমাকে তো আমি চিনতেই পারছি না, দেখি চার্জ শেষ, চার্জ শেষ, চার্জ শেষ হয়ে গেছে, আর চার্জ নেই, আর চার্জ নেই, নেই, একটু চার্জ দিতে হবে। চিপস খেয়েও চার্জ হলো না, তাহলে কি লাগবে? কি লাগবে? আবার যখন ওই দিকে যাবে তখন আমি আর তুমি চালাবো, ঠিক আছে? ওয়াও, ও শিট, আমরা ভালোটাবে ঘুরতেছি। আরে মামি লাগতে পারো কেন? চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছি তো, এখন বলছে লাথি মারছো কেন? তুমি একটু পাটাকে ওইদিকে দাও না। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ও শিট, ও শিট, দেখা হচ্ছে, আমরা বোটিং করছি। হ্যালো গাইস, মোবাইলটা জলে পড়ে গেলে হয়ে যাবে। এই শীতের ঠান্ডায়, শীতের সকালে রোদে বসে বসে কমলা লেবু খেতে কার কার ভালো লাগে বলো তো? তো আমি এসেছি মেয়েকে নিয়ে একটু স্কুলে, তো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এবার একটু
খিদে পেয়ে গেছে। তো তেলে ভাজা খেলে তো ভীষণ গ্যাস অ্যাসিডিটি হচ্ছে এখন। তো একটা কমলা লেবু এনেছিলাম, অরেঞ্জ এনেছিলাম, তো এটাই এখন বসে বসে খাচ্ছি। কিন্তু রোদ্রুটা নেই। রোদে বসে বসে তোমরাও কি খাও কমলা লেবু? আমার কিন্তু রোদে বসে বসে কমলা লেবু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে তো রোদ্রু নেই, কুয়াশার মধ্যেই বসে বসে খাচ্ছি।